চোখ মুছতে মুছতে কলেজের গেট দিয়ে ঢুকতেছি। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেলাম। আসলে চোখের মধ্যে একটা ময়লা পড়েছিল, তাই চোখ মুছতে মুছতে হাঁটতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর উঠেই ঠাস ঠাস দুইটা চর বসিয়ে দেয়। ওই কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? এই, ভদ্রভাবে কথা বলেন। আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই, আর আপনি দেখে চলতে পারেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করিস? এই, আপনি আমাকে যা ইচ্ছা বলেন, মা বাবাকে কিছু বলবেন না, তাহলে কিন্তু। তাহলে কি করবি তুই? তুই জানিস আমি কে? আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়েটার কথা শুনে মুহূর্তে রাগ উঠে গেল। মনে মনে ভাবলাম, আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি এখানে লেখাপড়া করতে আসছি, কোনো ঝামেলায় পড়তে নয়। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আরও কয়েকটা গালি আর কিছু হুমকি দিয়ে চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিল। একজন বলল, ভাই, নিজের পায়ে নিজেই কুড়াল দিয়েছো? মানে? মেয়েটাকে চেনো? না। কলেজে আজ নতুন মনে হয়। ট্রান্সফার নিয়ে আসছি, 3য় সেমিস্টার। ও আচ্ছা, সেই জন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাবান ব্যক্তি, এক নামে সবাই চেনে। মেয়েটা বাবার ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করে, ওর সাথে কেউ টক্কা দিয়ে পারে না। ছেলেটার কথা শুনে আমি হাসতেছি। তারপর ছেলেটা বলল, কি ব্যাপার, হাসছো কেন? না এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিলাম। চলেন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি। আপাতত আমার কেউই নাই, এক ধরনের এতিম। আবার এটা ভাববেন না যে আমার বাবা মা নেই, সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিছে। এখনো কিছু বুঝছেন না তো? চলেন বুঝিয়ে বলি। আমি ছিলাম বখাটে ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসতো। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো লাভ হতো না। এভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার উপর দিন দিন ক্ষেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বকাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার বাসায় গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি, কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেই জন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর সবার সামনে ডান গালে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই, আজ থেকে তুই এই বাসায় থাকতে পারবি না। আমি মনে করব আমাদের কোনো সন্তান ছিল না। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। বেরিয়ে যা এখন বাসা থেকে। যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমার সামনে আসবি, আর না হলে আমি মরে গেলেও আসবি না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল, কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপর কথা বলার মতো সাহস আম্মুর আদৌ হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলাম দেখলাম আমার পাশে কেউই নেই। আমার রাজনীতি, গুন্ডামি এলাকার বড় ভাই কেউই ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণা চোখে দেখেছে। অনেকজনকে কল দিলাম, কেউই আমাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে কাটাই। আমি একা না, আমার পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপরে বাবার ছায়াটা কত গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধান্ত নিলাম যে ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বাদ দিয়ে দিলাম। সাধারণভাবে চলবো, কোনো দিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবো না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম এবং 2টা টিউশনি নিলাম। ওগুলো দিয়েই নিজের খরচ চালিয়ে যাচ্ছি। আর আজকে প্রথম দিনই কি ঘটলো আপনারা তো দেখলেন। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো, কি চাই? স্যার, আমাকে জাহিদ ভাই পাঠিয়েছে, আপনার সাথে কথা বলার জন্য বলেছে। ও
ও আচ্ছা আচ্ছা, তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? জি স্যার, জুয়েল। আচ্ছা ভালো। এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে, আর কোনো কিছুর দরকার হলেও বলবে। জি স্যার, অবশ্যই। ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? না স্যার, নতুন তো, তাই চিনতেছি না। সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্যান্য স্যারদেরকে বলে দিব তোমার কথা। সবার সাথে পরিচয় হয়ে নিও। যাও, ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল। আমাকে দেখে সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করছে, আমাকে তো এর আগে দেখেনি। আমি গিয়ে পেছনের একটা টেবিলে গিয়ে বসলাম। আমার পাশের জন আমাকে জায়গা দিয়ে সরে বসে গেল। এরপর মোবাইল টিপতেছে। আমিও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। বাম পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা যার সাথে একটু আগে আমার কথা কাটাকাটি হয়েছে, তার মানে মেয়েটার আমার সাথেই পড়ে। দুরশালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো, সবাই উঠে দাঁড়ালো। আমি উঠলাম। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, এই তুমি জুয়েল? জি স্যার। আচ্ছা বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু। ট্রান্সফার নিয়ে এসেছে, আজ থেকে তোমাদের সাথে পড়ালেখা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই নাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলাম। জীবনে প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলাম। ভালোই লাগলো। ক্লাস শেষে আমার পাশে থাকাটা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হাকিম। হ্যালো, আমি জুয়েল। আগে কোথায় ছিলা? আগে ঠিকানা দিলাম। ও আচ্ছা, ভালো। একটা কথা বলতাম। হুম, বলো। ওই মেয়েটা, ঝগড়া হওয়া সেই মেয়েটাকে দেখিয়ে বললাম, আরে, ওর নাম তুন্নি। এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে চর খাইছে, ওর হাতে হিসাব নেই। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে, ভুলেও ওর কাছে যাবে না। আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি চলে যাচ্ছি। আর ক্লাস করবে না? না, যে পার্কে বসে আছে, তাড়াতাড়ি না গেলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। আমি একা একা বসে রইলাম। আরও একটা ক্লাস করলাম। বিরতির সময় আমি ব্যাগ গোছাচ্ছি, এমন সময় পেছন থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি ফারিয়া। জি, আমি জুয়েল। ফ্রেন্ড হতে পারি? আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আসলে জীবনে কোনো মেয়েই আমার ফ্রেন্ড হতে চায়নি। না হওয়ারই কথা। বকাটে ছেলেদের কোনো মেয়েই পছন্দ করে না, কিন্তু সুন্দর মেয়েগুলোর কপালে বেশিরভাগ বকাটে ছেলেই থাকে। আমার এইভাবে চুপ করে থাকা দেখে ফারিয়া বলল, ওই মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে নয়। এত চিন্তা করার কি আছে? না সরি, ওকে ফ্রেন্ড। আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি, এগুলো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। চল এখন কোথায়? ক্যান্টিনে, আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোর পরিচয় করিয়ে দিব। হুম, চলো। এরপর ক্যান্টিনে গেলাম। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। আমিও ফারিয়ার পিছু পিছু হাঁটতেছি। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, গাইজ, এ হলো জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগলো। হাই, আমি সাদিয়া। হাই, আমি সানি। আমিও আমার পরিচয় দিলাম। সাদিয়া বলল, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদের তুই বলবি। আচ্ছা ঠিক আছে। এবার বলো, কি খাবি? আপনারা যেটা খাবেন। ফারিয়া, ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। এই, তুই করে বলার জন্য বলেছি না? আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো যে এত মিশুক, এত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতাম না। একদিনেই এত আপন করে নিল আমাকে, ভাবতেই ভালো লাগছে। হঠাৎ করে দেখলাম সেই ফালতু মেয়েটা আমার দিকে আসছে, চোখ মুখ লাল হয়ে আছে। আমার কাছে এসে পাশ কেটে চলে গেল। অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আরও কতগুলো গুন্ডি মেয়ে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ ওরা নিজেরা নিজেরা কথা বলতে লাগলো। তারপর পুরো দল আমাদের কাছে আসলো। ওই কান ধর। কান ধরবে মানে? কি করছে ও? ও আমার ফ্রেন্ড ফাহিমাকে চোখ মেরেছে। আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম। তারপর বললাম, আপনার সমস্যা কি? শুরু থেকেই আমার পিছে লাগছেন।
আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগবো? এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকেই এই কলেজে আসলো আর তুই আজকেই ওর পিছে লাগছিস, সমস্যা কি তোর? তোরা তো জলে কেন? ও তোর কি হয়? দেখ তন্নি, ও আমাদের ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। বাহ, প্রথম দিনে বেস্ট ফ্রেন্ড, আর 2 দিন গেলে তো জামাই বানায় ফেলবি। হ্যাঁ, বানাবো। তোর কোনো সমস্যা? যা এখান থেকে। ওই চল সবাই, এই ছোট লোকের বাচ্চাকে পরে বোঝাবো। সবাই চলে গেল। রাগে মাথায় রক্ত উঠে গেল। শালা বারবার ইচ্ছা করছে আগের রূপে 1 ঘন্টার জন্য ফিরে যাই আর দেখিয়ে দেই আমি কি জিনিস, ছোট নাকি অন্য কিছু দেখিয়ে দেই। আমার চুপ থাকা দেখে সাদিয়া বলল, কি রে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে? পুরো ঘটনা বললাম। আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু, বাবার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তাই করে, ওর থেকে দূরে থাকিস। ওই, এগুলো বাদ দে এখন, খেয়ে নে সবাই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। প্রথম দিন ভালোই কাটছে। যদি তন্নি মেয়েটার সাথে এগুলো না ঘটতো তাহলে আরও ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছি অচেনা একটা ছেলের সাথে তন্নি এমন কেন করলো। তবে তন্নি মেয়েটা কিন্তু অনেক সুন্দর। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়বে। রাগটা একটু বেশি মনে হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে চলে গেলাম। গেট পার হয়ে একটু ভিতরে গেলাম। গাছতলায় তন্নির অনেকগুলো গুন্ডি ফ্রেন্ডস বসে বসে একটা ছেলেকে র‍্যাগ দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছি। এমন সময় একটা মেয়েকে আমাকে ডাক দিল। ওই চিকনা, ওই তোকে বলছি, এদিকে আয়। কি হয়েছে? কি সমস্যা? ডাকছেন কেন? সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? মানে সিনিয়রকে? কে আবার? আমরা আমরা কি সিনিয়র না? ও হ্যালো, আমরা সেম ব্যাচের। ওকে। তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। সাহসের কি দেখছেন এখনো? কিছু বললি? না, আমি যাই, কাজ আছে। ওই দাঁড়া, কেন? তুই কান ধরে 5 বার উঠবোস করবি। মানে? মানে তুই কান ধরে উঠবোস করবি। যদি না করি? মেরে তোর মাংস আলাদা করে ফেলবো। তুই আমাদের সম্পর্কে ভালো করেই জানিস। দেখবো কি করে? আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। দেখলাম ওরা কাকে যেন কল দিয়ে আসতে বলতেছে। আমি ওদিকে খেয়াল না করে ক্লাসরুমে চলে গেলাম। তৃতীয় ঘন্টার সময় আমি, সানি, সাদিয়া, ফারিয়া আর আইমান বসে বসে গল্প করতেছি। এমন সময় 4-5টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকলো। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই ভয়ে জড়ো হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে জুয়েল কে রে? সবাই আমার দিকে তাকালো। ছেলেটা আমার কাছে এসে, ওই তুই জুয়েল? আমি। ছেলেটা আর কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায়। ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। নিচে গাছতলায় নিয়ে যায়। দেখলাম তন্নি আর ওর গুন্ডি মেয়েগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই আমাকে মানার জন্য ছেলে ফিট করেছে। আমাকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ভাই ওরে নিয়ে আসছি। ছেলেটা আমার দিকে তাকালো আর সাথে সাথে বলল, আরে জুয়েল ভাই, আপনি এখানে? ফাহাদ, তুই এখানে কেন? আমাদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হা করে তাকিয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা আমার সাথে রাজনীতি করত। একবার একটা মামলাও খায় আর আমি তাকে সেখান থেকে উদ্ধার করি। সেই থেকে আমাকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ভাই, এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য, কিন্তু সেই ছেলে যে আপনি সেটা আমাকে বলেনি। প্লিজ ভাই, কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর হবে না। প্লিজ ভাই, মাফ করে দিয়েন। আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করিনি। ভাই আপনি এখানে কেন? ওদিকে কি খবর? ওগুলো সব বাদ দিয়ে দিছি। আচ্ছা, এসব ব্যাপারে এখানে না বললেই ভালো হয়। ওকে ভাই, আমি চলে যাচ্ছি, আর ওর ব্যবহারে কিছু মনে করবেন না। ওকে যা, কিছু মনে করিনি। আর এই যে আপনি, নেক্সট টাইম আমাকে ডাকবেন না, যত সব ফাজিল মেয়ে। আচ্ছা ভাই, যাচ্ছি। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। আমি ক্লাসে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। মেয়েটা এমন কেন করলো আমার সাথে? ধুর, ক্লাস করব না। সোজা ক্যান্টিনে চলে গেলাম। দেখলাম ওখানে সানিরা সবাই আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম।
সবাই ভূত দেখার মতো হা হয়ে আছে। কিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কে? মানে আমি জুয়েল, তোদের ফ্রেন্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় পেল কেন? আরে ওরে আমি আগে থেকে চিনি, তাই। তুই মিথ্যা বলতেছিস। আমাদের বল, কোনো সমস্যা নাই, আমরা তোর ফ্রেন্ড, কাউকে কিছু বলবো না। আরে ধুর, কি বলবো? ছেলেগুলো তোকে দেখে এমন করলো কেন? শুধু আমরা না, তন্নি সহ পুরো ক্যাম্পাসের সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? আরে ধুর, আমি নিজেই জানি না। তার মানে তুই সত্যিটা বলবি না, এই তো? এই সবাই চল, এখান থেকে আর লাভ নেই। এই কই যাস? বস এখানে, বলছি। বল তাহলে। পুরো ঘটনাটা ওদেরকে বললাম। এই জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল? তুই কি তন্নির সাথে আবার কোনো ঝামেলা করবি? আরে না, ঝামেলা করলে প্রথমেই করতে পারতাম, কিন্তু আমি করব না। এগুলো করার ইচ্ছা থাকলে আগের ক্যাম্পাসে করতাম, এখানে আসতাম না। কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? করলে করুক, বাট আমি কিছু করব না। ঝামেলা কেন করবে? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে তন্নি আর কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক বলছিস। বন্ধু, যা হয়েছে বাদ দে, আমরা আছি, তুই টেনশন করিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে বসে বসে ভাবতেছি, আমার জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? যাও সব কিছু ছেড়ে একটু ভালো হতে চেয়েছি, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কলেজে গেলাম। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় তন্নি মেয়েটা আসলো। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওর দিকে না তাকিয়ে আবার আড্ডা দিতে শুরু করলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নির গুন্ডি ফ্রেন্ডগুলো এসে আমাকে ঘিরে ধরলো। কি রে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, সো আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আরে তোর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিলাম। এমন সময় তন্নি অন্য পাশ হতে আমার সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তুই কি ভাবিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো, নেভার। তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেলাম। সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে আমার পিছু নিল। খেয়াল করলাম ছেলেটা আমাকে ফলো করছে। আরেকটু সামনে যাওয়ার পর আরও একটা ছেলে গলির ভিতর থেকে বের হয়ে ওই ছেলেটার সাথে হাঁটতে লাগলো। এভাবে মোট 5 জন ছেলে আমার পিছু নিল। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়। আমি পিছনে তাকাতেই এভাবে মোট 5 জন ছেলে আমার পিছু নিল। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়। ওই সাদা শার্ট, দাঁড়া। আমি পিছনে তাকাতেই দেখি প্রথমে সেই ছেলেটা আমাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোর বাপকে ডাক দিব? মাথা পুরা খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেই। রাগকে কন্ট্রোল করে বললাম, বলেন কি বলবেন? তোর কাছে আগুন আছে? জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন? তুই জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যের কাছে হাত পাতার কি দরকার? ওই কি রাখবো, কি রাখবো না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? বল, কথা বল। ছেলেটা আমাকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? হাত দিলে কি করবি তুই? পারলে কিছু কর। ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে ফেললো। 2টা ছেলে হঠাৎ করে আমার হাত 2টা ধরে ফেললো। বাকি 3 জন ইচ্ছে মতো মারতে শুরু করলো। আমি চাইলেও ওদের সাথে পেরে উঠতে পারছি না। একটা ছেলে আমার মাথায় অনেক জোরে একটা আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সানি, আইমান আর ফারিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় ব্যান্ডেজ করা। কিরে, তোরা এখানে? এখন কেমন লাগছে তোর?
ভালোই। তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কে করলো? এ আইমান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি? ও আগে একটু সুস্থ হোক, তারপর সব কিছু জানতে পারবি। ডাক্তার বলেছে বিকেলবেলা নিয়ে যেতে পারবো। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তোর আজকে আর ম্যাচে যাওয়ার দরকার নেই। আমার বাসায় চল, ভালো হলে তারপর ম্যাচে যাবি। আরে না, ও আমার সাথে যাবে। আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাব না। ম্যাচেই ঠিক আছি। তোদের টেনশন করার দরকার নেই। তোরা বরং এখন যা, পারলে বিকেলবেলা আসিস, আর না পারলে আসার দরকার নেই। আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাব না। এই ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে। তুই বরং বাসায় চলে যা, আমরা জুয়েলকে বাসায় নিয়ে এসে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। ওকে, যা তাহলে। কাল ক্যাম্পাসে আসলে দেখা হবে। এরপর ফারিয়া চলে যায়। সানি আর আয়মান বিকাল পর্যন্ত আমার সাথে ছিল। বিকালবেলা আবার ম্যাচে ফিরে গেলাম। এখন মোটামুটি ভালো লাগছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সানি আয়মান সময় পেলে এসে দেখা করে যায়। ফারিয়া সাদিয়াও কয়েকবার আসছিল, আর নিয়মিত গ্রুপে কথা হয়। 1 সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। সানি আর আয়মান আমার সাথেই গেল। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া আর সাদিয়া আরও অনেকগুলো মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমাদের দেখে এদিকে আসলো। কি রে, আসছিস? চল ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করিনি। আরে আজব, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, দুটো ক্লাস করে চলে আসবো। কেন? আজকে একটু ঘুরতে যাব। অনেকদিন কোথাও ঘুরতে যাই না। আচ্ছা, দেখা যাবে, এখন চল। ওটার সাথে সাথে দেখলাম ওই গন্ডি তন্নি মেয়েটা তার ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। আমাদের দেখে এগিয়ে আসলো। কি রে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেদিনই মরে গেছিস। ওই, তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নি সাথে সাথে সানির কলা চেপে ধরে তারপর বলে, কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি দিয়ে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দেব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে। এই তোর বাবা কলেজের সভাপতি বলে যা ইচ্ছা তাই করবি নাকি? তুই চুপ থাক, শালা ফালতু। তন্নি, তুই কিন্তু বেশি করে ফেলতেছিস। এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকায় পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবি। ওই, এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের এত দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড। আর ওর বাবা তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে এত মানে বোঝাতে পারবো না। জায়গা দে, ক্লাসে যাব। এই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি কি জিনিস। সো এখনো সময় আছে। ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করব না? দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল। তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করে দেখব। যা পারিস কর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতেছিলাম। ক্লাসে গিয়ে নীরবে বসে রইলাম। কিরে, কি ভাবছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আরে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও তন্নি যদি তোদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আরে কিছু করতে পারবে না। তারপরও একটু পর স্যার আসলো। এসে প্রি টেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাকিরাও বাসায় চলে যায়। এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যাইনি। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলা করে, পরে দেখা যাবেই, পরীক্ষাটাই মিস হয়ে যাবে। তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানি আর আয়মানের সাথে বিকালবেলা বসে বসে আড্ডা দিতাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেলাম। গেটের সামনে আয়মানের সাথে দেখা। কিরে, আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল হলরুমে যাই। হলরুমে গেলাম। সানিকে দেখলাম এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিলাম। কিরে, কি দেখোস?
আরে মামা চলে আসছিস? ওদিকে কি দেখোস? সাদিয়াকে নাকি পাশেরটাকে? আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকিয়ে রইলাম আর কি। বুঝি বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হই, আমাদের ভুলেও অন্য কিছু চিন্তা করিস না। পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা এক লাইনে বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম। অবশেষে মাঝখানের একটা টেবিলে আমার সিট পড়ল। আমার পাশেই দেখি তন্নির সিট। মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলেন, এখানেই আমার সিট, তাই আমি এখানে। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। সেটা আপনি স্যারকে বলেন, আমি এখানেই বসবো। সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। ধুর, এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই ততই কাছে চলে আসি। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার জুয়েল, সমস্যা করতেছো কেন? স্যার বিশ্বাস করেন, আমি কিছু করিনি। উনি বলছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন, এখানে বসলে সমস্যা কি? না স্যার, এই ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছেলে। আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি। আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি কি ওঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? না না না, তোমার আব্বুকে বলার দরকার নাই, আমি ওকে উঠতে বলছি। বাবা কিছু মনে করো না, তুমি ওই পিছনের বেঞ্চটাতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমার কথাটা শুনো। ওকে স্যার। তারপর আমি পিছনে চলে গেলাম। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছে করছে আগের রূপে ফিরে যাই আর দেখিয়ে দেই জুয়েল কি জিনিস। মুহূর্তেই বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন পড়েছে, ভালোই লিখলাম। তন্নি নাকি ফার্স্ট গার্ল। আমার টার্গেট তন্নিকে যেভাবেই হোক পিছাতে হবে। সেই টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। আমি সবার শেষে যেতাম আর সবার আগে চলে আসতাম। চাইতাম না আর কোনো ঝামেলা হোক। মাঝে মাঝে সানি আর আইমান এসে বাসায় দিয়ে যায়। পরীক্ষার পর 7 দিন বন্ধ দেয়। সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমাকে বলল, বাট আমার পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যা কথা বললাম যে আমি টিউশনি রেখে যেতে পারবো না, হয়তো পরে দেখা যাবে আমার টিউশনিটাই চলে গেছে। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনি প্রতিদিন বিকেলবেলা সবাই মিলে আড্ডা দিতাম। আজকেই বন্ধের শেষ দিন। সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম। গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি যেই বাসায় পড়াই সেই বাসায় তন্নি বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখেই রেগে লাল হয়ে বলে, ওই ছোট লোক, তুই এখানে কেন? আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম। এখানে কোনো কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে। এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে। আমি গিয়ে পড়াতে শুরু করলাম। আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, ও তোমার কে হয়? ও আমার ফুফাতো বোন, আপনি চিনেন নাকি? না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদের ওই কলেজে পড়ে, দেখেননি কখনো? একবার মনে হয় দেখেছিলাম, সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়াতে শুরু করলাম। তনি আমাকে দেখেই ওই মামিকে, মানে আমার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছে। ওর মামিও কি যেন চিন্তা করলো। তারপর কাকে কল দিয়ে কথা বলল। আমি ওই দিকে খেয়াল করলাম ওরা কি করতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাব, এমন সময় স্টুডেন্টের আম্মু এসে আমাকে বলে, এই নাও কি এখানে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, আমার তো এখনো মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমাকে আর আসার দরকার নেই। মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এই 2টা টিউশনি দিয়েই আমি পড়ালেখার খরচ চালাই, খাওয়া দাওয়া করি। আর তন্নি আমার পেটে লাথি দিল। বাহ, আসলে নিয়তি কি থেকে কি করে
বলা যায় না। আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম। তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ফকিন্নি, তোরে যদি কোনোদিন জায়গা মতো পাই তখন বোঝাবো জুয়েল কি জিনিস। আপাতত এই শহর, এই ক্যাম্পাসে নতুন, তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নেই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুললো, কিন্তু গেলাম না। কেমন যেন বিরক্তি লাগছে। সানি, আইমান অনেকবার কল দিছে, ধরিনি। রাস্তায় বের হলাম, যদি 2-1টা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছু সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবার ছায়া যে কি জিনিস এখন হাড়ে হাড়ে বুঝতেছি। ইচ্ছে করছে আবার আব্বু আম্মুর কাছে ফিরে যাই, কিন্তু সেটা অসম্ভব। আমি যেই কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনেও আমাকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে। আমি ব্যাক করলাম। কিরে, কি অবস্থা? ওই হারামি, কল ধরিস না কেন? সরি রে, ঘুমিয়েছিলাম। বল কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররাও অনেক খুঁজেছিল। কেন, আমি আবার কি করলাম? আগে বল, টিট দিবি? আচ্ছা বাবা, দিব। এখন বল কি হয়েছে? তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিস। আরে কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, তোরা ক্যাম্পাসে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বয়ে যাচ্ছে। তন্নিশালী, এবার ঠেলা বুঝ। বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে। এবার তোকে বোঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেলাম, সবাই ছিল। আমি গিয়ে ওদের সাথে হাত মিলালাম। বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আইমানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে আজকে এমন সাজুগুজু, ঘটনা কি? দাঁড়া, একটু পর বলছি। এখন বললে সমস্যা কি? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরা সহজে যাবে না। তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। ওকে। এবার বল কি হয়েছে? কিভাবে যে বলি। ওই শালা, আমরা কি তোর শ্বশুর লাগি যে লজ্জা পাচ্ছিস? বল কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। কোন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি, তুই আর মেয়ে পেলি না? আরে কি করব বল, সেই প্রথম থেকে ওরে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা, টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আজকে বলে দে। শালা পাগল হয়ে গেছে। আরে আজকে না, সময় করে। আচ্ছা, কয়েকদিন পর তো ওর জন্মদিন, সেদিন না হয় করে দিস, আমি শিখিয়ে দিব। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। চল। ওরা বসে আছে। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি, সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় তন্নি তার পুরো গ্যাং নিয়ে আমাদের সামনে আসলো। এসে আমার কলার চেপে ধরলো। ওই, খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি। যদি না যাই কি করবি তুই? ওই, তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নাই। এই তোর সমস্যা কি? সবসময় গুন্ডামি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর? দাঁড়া, তোরও ব্যবস্থা নিতেছি। খুব পাখা গজাইছে তাই না? ওই, তোকে যেন দ্বিতীয়বার আর না দেখি। কি করবি দেখলে? তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা যা, যা পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। ধুর, মেজাজটাই খারাপ করে দিল। না, আর এখানে থাকবো না। আমার জন্য আমার বন্ধুদেরও সমস্যা হতে পারে। আইমান আর সাদিয়ার রিলেশনটা করে দিয়েই চলে যাব। কলেজ শেষ, চলে যাচ্ছি। এমন সময় একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়। তাকাতেই দেখি কি সেদিনের সেই ছেলেটা যে প্রথম আমার গায়ে হাত দিয়েছিল। কি ভাই, সমস্যা কি আপনার? সেদিনের মায়ের মনে হয় তোর পেট ভরেনি। মানে? মানে আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল, তোকে কি করব? তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায়ে কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর 1 সেকেন্ডও এখানে থাকতে পারবি না। কি রে, কিছু বলিস না কেন? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে।
তুই গেলেই শান্তিতে থাকবে। আমি আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা ধরলাম। চিন্তা করলাম আর না থাকাই বেটার হবে। আইমান যে সাদিয়াকে প্রপোজ করবে বলেছিল, সেটার কি হবে? ধুর, যা হওয়ার হবে। আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যাই। কিন্তু সাদিয়ার বার্থডে তো আরও কয়েকদিন পর। এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো বলে মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এভাবে কয়েকদিন চলে গেল। সানি আইমান বারবার কল দিয়ে কারণ জানতে চাইলো। আমি অসুস্থ বলে কাটিয়ে দিলাম। অবশেষে সাদিয়ার বার্থডে চলে আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকে সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলাম কিভাবে কি করব। বিকালবেলা সানি আইমান আর আমি দিঘির পাড়ে গেলাম। দোস্ত কেমনে কি করব একটু তো বল। কেকের অর্ডার দিয়েছিস? আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে। আমরা তিনজন ছাড়া আর কেউই যেন না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সিজলা রেস্টুরেন্টে করলে কেমন হয়? আরে না, ক্যাম্পাসে করব। ফারিয়াকে বলে দিব আমার ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাসের কোথায় করবি? আমাদের ক্লাসেই। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সবগুলো কাজ সেরে ফেলব। আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? বলছি, আইমান শোন। বল। এই স্টাইলে প্রপোজ করবি। একটা কাব্য মুখস্থ করতে বললাম। আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমরা আছি, টেনশন করিস না। আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোষ। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আরেকটা কথা। কি? কালকে কি শার্ট প্যান্ট পরবো নাকি কোট টাই? কালকে পাঞ্জাবি পরবি। তাহলে তোরাও পরিস। সেটা পরে দেখা যাবে। পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নিই, কালকেই পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর তিনজনে মিলে অনেক কেনাকাটা করলাম। জন্মদিনের যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশি কিনলাম। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন আমি এর আগে কখনো পালন করিনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেলাম। আমি আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেলাম। যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেলাম। গিয়ে আমরা দুজনে ক্লাসরুম সাজাতে শুরু করলাম। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব? কেন? ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নিবে, সাদিয়াকে ডাকার দরকার। আচ্ছা ঠিক আছে, কল দে। সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, কই তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিন্নির বাসায় কি করিস? আজকে যে সাদিয়ার বার্থডে, ভুলে গেছিস? ও শিট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওকে নিয়ে আসার দরকার নেই, ওকে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জ্বলে যাবে। তাও ঠিক। আচ্ছা, তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে আমি আর সানি সবকিছু রেডি করে ফেললাম। একটু পর ফারিয়া আসলো। কি রে, এত কিছু কখন করলি? পরে শুনিস। এখন একটা কাজ কর। কি কাজ? সাদিয়া আসছে কিনা দেখ। যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না। আমাদের এখনো অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই, তুই আইমানকে একটা কল দে তো। ওয়েট দিতেছি। সানি কল দিল। কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? আরে বেটা, এমনি বলিস কেন, শরম লাগে তো। তোর শরমের গুষ্টি কিলাই, তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আসি, 2 মিনিট ওয়েট কর, আসছি। তাড়াতাড়ি আয়। একটু পর আইমানও চলে আসলো। আমাদেরও সবকিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে ক্লাসরুমটা দেখেই শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাও এইরকম একটা সুন্দর পরিবেশে। কবিতাটা মুখস্থ করছিস? ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলতেছি এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো জুয়েল। বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। এরপর আমি চলে গেলাম। যাওয়ার সময় সানিকে বললাম সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখি ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি যাওয়ার পর, কিরে, তোর আবার কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? নীল পাঞ্জাবে গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে।
তো কারণটা কি আমরা জানতে পারি না? ওই সব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? আমি কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলাম। কিরে, চোখ ধরেছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। আমি সাদিয়া চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছি, আর পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই আমাদের পিছন পিছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসেও অনেকগুলো বন্ধু ছিল। আমি ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিলাম আর বললাম, সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে। আমিও বললাম, হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন আমাকে জড়িয়ে ধরে, বেচারা আইমান এক বুক মনে কষ্ট নিয়ে আমার দিকে তাকায়। মনে মনে বললাম, শালা সারা জীবন তোকে জড়িয়ে ধরবে। তারপর আমি বললাম, যা কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাইতেছে, আবার অনেকে স্প্রে মারতেছে। এসব কাণ্ড দেখে ফারিয়াও অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নিভালো, সবাই একসাথে উইশ করলাম। যখন সে কেক কাটবে তখনই কেকের ভিতর থেকে একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরও বেশি অবাক হয়ে যায়। আমি আইমানকে ইশারা দিলাম এবার তার কাজ সেরে ফেলতে। আইমান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়ে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে আমি যে বাক্যটা শিখিয়ে দিয়েছিলাম সেটা বলতে লাগলো। দেখছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না তো মন। ধরবে কি আমায় হাত সারা জীবনের জন্য, বুঝবে কি আমার এ মন একটিবারের জন্য। যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দিব, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আইমান নিচের দিকে তাকিয়ে আছে। ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে সাদিয়ার গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমার দিকে তাকাতেই আমি ইশারায় অ্যাকসেপ্ট করতে বললাম। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো, সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আইমান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করলো। এরপর কেক কাটলো। আমরা একে অন্যকে খাইয়ে দিলাম। পরে একজন অন্যজনের মুখে কেক মেখে দিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলাম। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এসব কর্মকাণ্ড দেখেই রাগে লাল হয়ে গেল। আমার দিকে বড় বড় চোখ তুলে তাকাতে লাগলো। দেখে মনে হচ্ছে আমি তার অনেক সম্পদ লুট করে নিয়ে আসছি। তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল। তন্নিকে দেখে আমারও কেমন যেন একটা টেনশন চলে আসলো। আল্লাহই জানে আজকে আবার কি করে। যাই হোক, সব কিছু শেষ করে আমরা সবাই কলেজ থেকে বের হয়ে গেটের সামনে গেলাম। দেখলাম একটা পুলিশের গাড়ি। আমরা গেটটা পার হয়ে বাইরে আসতেই একটা পুলিশ আমার কলার চেপে ধরে বলল, এই তোর নাম জুয়েল? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুর বাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধ কি সেটাই থানায় গেলেই বুঝতে পারবি। স্যার, আপনি ওকে বিনা কারণে নিয়ে যেতে পারেন না, আগে কারণটা তো বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদের ও অবস্থা নিচ্ছি, তার আগে এই হালারে একটু দেখে নি। তারপরেই এ কথা বলেই আমার কলার চেপে ধরে গাড়িতে তুলল। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভিতরে নিয়ে গিয়ে আমার হাত দুটো বেঁধে ইচ্ছে মতো পিটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করতেছে। কেন, ইপটিজিং করার সময় এ কথা মনে ছিল না? মানে? আছে আমার তুলসী পাতায়, এখন সব কিছু জেনেও না জানার ভান ধরতেছে। স্যার আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ কর, তুই জায়েদ সাহেবের মেয়ের সাথে ইপটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়েও হাত দিয়েছিস। ও তোর নামে মামলা করে গেছে, তার উপর জায়েদ সাহেবও রেগে আগুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি, ও মিথ্যা বলেছে। আমরা কচি খোকায় কিছুই বুঝি না। এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয় তোর ভিতর কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা, এই কনস্টেবলের হাত পা বেঁধে ইচ্ছা মতো পিটাও, ওর মুখ দিয়ে সত্যি কথা বের করে ছাড়বে। ওকে স্যার। তারপর দুইটা পুলিশ এসে আমাকে বেঁধে পিটাইতে শুরু করলো। এতবার বলছি আমি কিছু করিনি, তবুও কেউ আমার কথা শুনলো না।
মায়ের খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমার এমন অবস্থা হয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছি না। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার আমাকে বলাতে চেয়েছিল যে আমি ইফটিজিং করেছি, বাট আমি স্বীকার করিনি। পরের দিন সকালবেলা সানি আর আইমান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন নিয়ে আমাকে বের করলো। কিরে, তোর এই অবস্থা কেন? এই বেটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওরে ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলাম। সানিয়া রাইমান আমার সাথে আমার বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তন্নি আমার নামে মামলা দিছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওরে ইফটিজিং করছি। আর সেদিন সকালে ও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানেও গেছে যে আমি ওরে ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চায়নি। তো এখন কি করবি, কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি, অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরাও তাহলে ট্রান্সফার নিয়ে নেব। আরে ধুর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে, ফারিয়া সাদিয়া কেমন আছে? আছে ভালোই। আমার ব্যাপারে কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। তুই তো এখন ছালা বলবি, এখন গব হয়ে গেছে। সব কথা শেয়ার না করলে তো তোর ভাত হজম হবে না। এই ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বললে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকেলে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলাম। পুরো শরীর ব্যথা করতেছে। বিকালবেলা ওরা সবাই আসলো। ফারিয়া সাদিয়াও আসলো। সবাই মিলে আড্ডা দিলাম। এরপর যে যার মতো চলে গেল। আম্মুর কথা মনে পড়ল। আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এভাবে কিছুদিন চলে গেল। আমিও মোটামুটি সুস্থ, সব কিছুই করি, বাট কলেজে যাই না। ট্রান্সফার নিব করে নেওয়াই হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছি ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটতেছি, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে আমার সামনে এসে ব্রেক করলো। কি রে, তুই এখনো বেঁচে আছিস? কলেজ শালা, এই দুনিয়াতে কারো বিশ্বাস নাই। পুলিশকে এত সুন্দর করে সব বুঝিয়ে বললাম, তারপরেও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি, তোকে না বলেছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরও তুই কলেজে যাইতেছিস? কলেজ কি আপনার একার নাকি? তুই মুখে মুখে তর্ক করিস আবার। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে গেল। এই, তুই কোন জমিদারের মেয়ে? যত সব ফালতু বখাটে, লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস। দেখ এখন বখাটে কি করে। এই কথা বলে ঠাস করে একটা বসিয়ে দেয়। তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। এ কথা বলেই বাইকে স্টার্ট দিয়ে টান দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে আমার নিজেরই শরীর কাঁপতেছে। একটু পর যা দেখলাম তাতেই আমার পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক গড়াগড়ি খায়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড় দিয়ে সেখানে গেলাম। তন্নির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে মনে হয়। বাম পায়ের 2টা আঙ্গুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওরে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমার শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিলাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেন জানি খারাপ লাগতেছে। হয়তো আমার জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সেই জন্য স্পিডে বাইক চালাইছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করছে। বসে বসে ভাবতেছি। একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রুগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলেন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না। কি দরকার আপনি আমাকে বলেন। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। ওকে আমি দিব। আপনার এক ব্যাগে কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করেন। এরপর আমি আইমানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায়, রেডি হচ্ছি, কলেজে যাব।
দোস্ত তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকেমি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো? আরে না, আমি ঠিক আছি। তোরা 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসতেছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আইমান আসলো। কিরে, এত দেরি কেন? আরে রাস্তায় জ্যাম ছিল। এখন বল কি হয়েছে? বলার সময় নাই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। কাকে রক্ত দিতে হবে? পরে বলছি, আগে চল। এরপর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনই রক্ত দিলাম। তন্নির রক্তের গ্রুপ এবি পজিটিভ, যার কারণে সহজে আমাদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বসলাম। এবার বল রক্ত কার জন্য? তন্নির জন্য। মানে? পুরো ঘটনা ওদের সাথে শেয়ার করলাম। তুই ওকে বাঁচালি কেন? তোর মনে নাই ও তোর সাথে কি কি করেছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করেছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছা ছিল ওরে একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরে হাসপাতালে নিয়ে আসছিস সে কি জানে? না, আর জানা দরকারও নেই। তোরাও কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজে থেকেই বেঁচে গেছে। ভাবুক, আমরা যে রক্ত দিয়েছি সেটাও বলার দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তো শার্ট কই? তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়। যদি কিছু লাগে। এখান থেকে কেটে পড়। কেন? পিছনে দেখ। পিছনে তাকিয়ে দেখি তন্নির গুন্ডি ফ্রেন্ডসগুলো সবাই আসতেছে। আমরা যেই উঠে চলে যাব তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজাই লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া। সবাই দাঁড়ালাম। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওকে মারার চেষ্টা করছিস। সানি রেগে কিছু একটা বলতে যাবে, এমন সময় আমি ইশারায় না করে দিলাম। তারপর লিজা মেয়েটা আবার বলে, তোকে না সেদিন পুলিশ এত মারলো, তারপরে তোর লজ্জা শরম নাই? একবার শুধু তন্নি ভালো হোক, তারপর দেখি তোদের পুরো টিমের কি হাল করি। চিল্লা চিল্লি শুনে একটা ডাক্তার ভিতর থেকে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? দেখেন না, ওরা মেয়েটাকে অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে ওদেরকে নিয়ে যেতে বলেন। চুপ থাকেন, ওরাই আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে বেড বিহেভ করবেন না। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলাম। ভাবছিলাম তন্নির বাবাকে গিয়ে বলবো, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে ওরাই বলবে, আমাদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। 15-20 দিন চলে গেল। আমি বিকালবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলাম। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটাতাম, কিন্তু তন্নি তো সেই টিউশনিটাও বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছি ট্রান্সফার কিভাবে নিব। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। পিছনে তাকাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাকিয়ে দেখি এটা তন্নি। তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি? যে মেয়ে আমাকে তুই ছাড়া, ছোট লোক ছাড়া কথা বলে না, আর সেই আমাকে তুমি করে বলছে, আবার নাকি অনেক খুঁজতেছে। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগলো। কি ব্যাপার, চুপ কেন? কেন খুঁজতেছেন? আবার মারার জন্য নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাই না। দেখো, আগের সবগুলো ঘটনার জন্য সরি। কথা বলছো না যে? কি বলবো? আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও, এটা তোমার জন্য। কি এখানে? সেদিন তুমি তোমার শার্টটা দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে, রক্তে পুরো শার্ট লাল হয়ে গেছে। তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। ওটা আপনার কাছে রেখে দিন। আমি কারো জন্য কিছু করলে সেটার বিনিময় নেই না। এই কথা বলেই সেখান থেকে উঠে হাঁটা দিলাম। তন্নি কয়েকবার আমাকে ডেকেছে, বাট আমি কোনো উত্তর না দিয়ে চলে আসছি। ফকিন্নি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি, তোকে জীবনেও ক্ষমা করব না। এরপর বাসায় চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম।
পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গেইটে ফারিয়ার সাথে দেখা। কি রে হারামি, কই ছিলি এতদিন? বাসায় তো ছিলাম। তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা। তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? নিব ভাবছিলাম, কিন্তু এখন আর নিব না। যাক, ভালোই হবে। তো বল, এখন কি অবস্থা? এই তো ঠিকঠাক। সাদিয়া কোথায়, আসবে না? ও ভিতরে আছে, চল। ওকে। তারপর ভিতরে চলে গেলাম। আয়মানও আছে। দুজনে প্রেম করতেছে। আমাদের দেখে দুইজন দুই দিকে তাকালো। হইছে, আর ভাব ধরতে হবে না। আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বললি না? কেন, তোদের প্রেমের ডিস্টার্ব হচ্ছে নাকি? এই, তুই সবসময় খুঁচে মেরে কথা বলিস কেন? তুইও প্রেম কর। করব করব, একটু ওয়েট কর। আমার প্রেম হবে অনেক রোমান্টিক। প্রচুর রোমান্টিক। এই থাম, সানি কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা চল, আজকে ক্লাস করব না। অনেকদিন তোদের সাথে আড্ডা দেই না। ক্যান্টিনে চল। আচ্ছা চল। সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেলাম। একটু পর সানিও আসছে। আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় সাদিয়া ইশারা দিয়ে পিছনে তাকাতে বলল। তাকিয়ে দেখি তন্নি ওর গুন্ডি ফ্রেন্ডগুলো নিয়ে এদিকে আসছে। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। এই, তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি। সবাই যেন আকাশ থেকে পড়লো। একে অন্যের দিকে তাকাতে লাগলাম। সবাই ভূত দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে একটা চিমটি দে তো। স্বপ্ন নাকি বাস্তব? ওই বাস্তবিক। ওকে, যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই আমার দিকে তাকালো। কারণটা হয়তো জেনে গেছে। ওই দিন তন্নিকে বাঁচানোর জন্যই সে এখন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে গাছতলায় বসে আছি। একটু পর সানি এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কিরে তুই এখানে? পিছনে তাকিয়ে দেখি সবাই চলে আসছে। তোরা চলে আসলি কেন? তো কি করব? যা ফ্রেন্ডশিপ কর। তুই পাগল হয়েছিস? তোদের সাথে তো ওর কোনো কিছু হয়নি, সো তোরা তো ফ্রেন্ডশিপ করতে পারিস। তোর মাথা খারাপ? তুই না করলে আমরাও করব না। আগে যে যে কাজগুলো করেছে আমরা এখনো ভুলিনি। আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলি কি করে? সেদিন বাঁচানোর জন্য আজকে ফ্রেন্ডশিপ করতে এসেছে, না হলে আজকেও তোর উপর আক্রমণ করতো। আচ্ছা বাদ দে তো, ওইগুলো আর ভালো লাগছে না। এই চল, ওই দিক থেকে ঘুরে আসি। সময়ও কাটবে, ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর বাসায় চলে আসলাম। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছি। মাত্র দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? তুমি জুয়েল না? আরে আজব, আমি ডাকে? আমি জুয়েল। ওই যে তুমি প্রাইভেট পড়াতে লিজা ওর আম্মু। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলেন, কোনো সমস্যা? আসলে বাবা আমাদের ভুল হয়ে গেছে, তুমি চাইলে লিজাকে আবারও পড়াতে পারো। সরি আন্টি, আমি ছেঁচড়া না যে আপনাদের বাসায় আবার যাব। যার কথা শুনে আমাকে বাদ দিছেন তাকেই বলেন পড়াতে, বা অন্য একটা টিচার ঠিক করে দিতে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিলাম। ফকিন্নি কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিলি, এখন আবার কল দিয়ে ন্যাকামো করতেছে। সেদিন বিকালে আর বাসা থেকে বের হইনি। পরের দিন কলেজে গেলাম। সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে খেয়াল করলাম তন্নি আমার পাশের টেবিলে বসছে। আমি সানিকে আমার জায়গায় দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নি পিছন থেকে ডাক দিল। ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। আজকে না জানি আবার কি করে। ভয় শুনে তো মনে হচ্ছে রেগে আছে। তোর এত ভাব কিসের? মানে? কচি খোকা মানে বোঝো না তাই না? এই, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো করছি না। কি সমস্যা আমাকে বল। তুই জানিস কত ছেলে আমার পেছনে ঘুরে? আমি পাত্তা দিই না। তো আমি কি করব? তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়। আপনার যখন এত ফ্রেন্ডশিপ করার ইচ্ছা তো অন্যদের সাথে গিয়ে করেন। আমার মধ্যে কি পাইছেন? তোরে ভালোবাসি তাই। কিছু বললেন? তোর জন্য ওই ফকিন্নি গুলাও তো আমার সাথে কথা বলছে না। আচ্ছা, আমি বলে দিব ওদের যাতে আপনার সাথে কথা বলে। তোর এত দালালি করতে হবে না, বল তোর সমস্যা কি? ধুর, এই ফালতুর সাথে কথা না বলাই বেটার হবে। আমি কোনো কথা না বলে
ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ফারিয়া একা বসে আছে। কিরে, তুই একা কেন? ওরা কই? জানি না। তোর কি মন খারাপ? আরে না মিথ্যা বলিস কেন? কি হয়েছে বল। দোস্ত, তোকে একটা কথা বলবো, তুই প্লিজ কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে বল। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। বাহ, এ তো খুশির খবর। তুই এতদিন বলিসনি কেন? বলিনি, অনেক সমস্যা ছিল তাই। আচ্ছা বুঝলাম। এখন মন খারাপ কেন? ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। আমি ওরা ছাড়া থাকতে পারবো না। আরে থাম থাম, এখানে অনেক লোক কান্নার দরকার নেই। এখন বল, ছেলেটা কি তোকে সত্যি সত্যি ভালোবাসে? হুম। তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে। আরে এতদিন ছেলেটার কথা বলিসনি কেন? ছেলেটা কে? তন্নির মামাতো ভাই। আমাদের নবীন বরণের দিন সে কলেজে আসে। আমাকে সেদিন প্রথম দেখেছিল, অনেকদিন আমার পিছে পিছে ঘুরেছে, তারপর প্রপোজ করে। আমিও ওর অনেক খবর নিলাম, তারপর রাজি হয়ে গেলাম। এত ছেলে থাকতে তন্নির মামাতো ভাই, তো আমাদের বলিসনি কেন? তোর সাথে তন্নি যা করলো, তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলি, তোরা সবাই আমাকে রিয়াক্ট করতি, তাই। তাহলে এখন বললি কেন? আর কোনো উপায় নেই। তার মানে আমরা তোর উপকারের বন্ধু, রিয়েল বন্ধু না? না দোস্ত, আমি সেটা মিন করিনি। এখন কিছু একটা কর, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা সানি আইমান সাদিয়া আসুক, দেখি কি করা যায়। এমন সময় পিছন থেকে কেউ একজন কাঁধের উপর একটা থাপ্পড় দেয়। পিছনে তাকাতেই দেখি সানি। কিরে, দুজনে আড্ডা দিচ্ছিস অথচ একটুও বললি না? আরে না, মাত্র আসলাম। ফারিয়াকে তোর কথা জিজ্ঞেস করাই, সে বলল তুই নাকি ওয়াশরুমে গেছিস। হুম। আইমান আর সাদিয়া কই? আসছে, একটু সময় লাগবে। তোদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি কথা? না, ওরাও আসুক, তারপর না হয় বলবো। আচ্ছা, এখন কিছু অর্ডার দে, ক্ষুধা লাগছে। ওকে, কি খাবি? তারপর আমরা তিনজন বসে বসে আড্ডা দিচ্ছিলাম। একটু পর আইমান আর সাদিয়া আসলো। কিরে, কোথায় গেছিলি তোরা? সরি দোস্ত, একটু বাইরে গেছিলাম। আচ্ছা বস এখানে। এবার বল, কি বলবি? ফারিয়া রিলেশনের কথা বলে দিলাম। কি, তোর রিলেশন আছে অথচ আমাদের বলিসনি? আমি এবার পুরো বিষয়টা বুঝিয়ে বলি। তো এখন কি করবি? জানি না, তোরা কিছু একটা কর। আচ্ছা টেনশন নিস না, আমরা আছি। তুই কি ফয়সালকে এখন বিয়ে করতে পারবি? আমার তো সমস্যা নাই, কিন্তু বাসায় কি বলবো? আরে দূর, বাসায় কেন বলবি? জাস্ট কোর্ট ম্যারেজ করবি, যাতে ফয়সাল অন্য কোথাও বিয়ে করতে না পারে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। ও তোকে বিয়ে করলো তো, আর ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না। কোর্ট ম্যারেজ তো যে কোনো সময় করা যাবে, বাট আগে ফয়সালের বিয়েটা ভাঙতে হবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের দিন রাতে ফয়সালকে নিয়ে তুই পালিয়ে যাবি, আমরা ফয়সালকে বাসা থেকে তুলে নিয়ে আসব। শালা মাথা মোটা ফয়সাল কি মেয়ে যে আমরা ওরে বাসা থেকে তুলে নিয়ে আসবো? অন্য কোনো উপায় বের করতে হবে। আচ্ছা দোস্ত, আর কোনো উপায় নেই? জুয়েল, কিছু বলিস না কেন? অন্য কোনো উপায় তোর জানা আছে? দোস্ত প্লিজ, থাকলে বল না। একটা উপায় আছে। কি, তাড়াতাড়ি বল। তন্নি। মানে তন্নি কি করবে? তন্নি পারবে। কিভাবে? ফয়সাল তন্নির মামাতো ভাই, সো তন্নি যদি ওর মামাকে বলে তাহলে হয়তো বিয়েটা অফ হয়ে যাবে। অ্যান্ড আরও একটা উপায় আছে। কি সেটা? যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তাকে ফয়সাল আর ফারিয়ার রিলেশনের কথাগুলো বললে হয়তো সে নিজেই বিয়ে বন্ধ করে দিবে। এখন কি করবি? এই বিয়ে করবে? আগামী সপ্তাহে। ফয়সালকে কল দে আর মেয়েটার পুরো ডিটেলস জেনে নে, আর মেয়েটার নাম্বারও নিয়ে নে। এখন কল দিব? না, বিয়ের পরে দিস। ফকিন্নি, তাড়াতাড়ি কল দে। ফারিয়া কল দিল, তারপর অনেকক্ষণ কথা বলে মেয়েটার পুরো ডিটেলস নিল আর নাম্বার ও বাসার অ্যাড্রেস নিল। সব নিয়েছিস? ওরে কল দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে, তারপর আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলবো। ওকে, যদি জিজ্ঞেস করে আমি কে, তখন কি বলবো? বলবি তুই ফয়সালের কাজিন, এখন ওর সাথে দেখা করতে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফারিয়া মেয়েটাকে কল দিল, কয়েকবার কল দিল, কিন্তু কল রিসিভ করতেছে না। কল তো ধরতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই রাতে কল দিয়ে দেখা করতে বলবি, সকালে আমরা সবাই যাব।